শুভ সন্ধ্যা সকলকেই। ডাইস এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম। ঠিক যেভাবে গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন ফ্রি সেশনগুলো চলছে, তারই কন্টিনিউয়েশন আজকে আমাদের বাংলা ক্লাস রয়েছে, বাংলা এসএলএসটির ক্লাস রয়েছে। স্যার উপস্থিত হয়ে গেছেন, তোমরা অনেকেই জয়েন করেছো ইতিমধ্যেই। আমরা নোটিফিকেশন দিয়ে আগেও জানিয়েছি যে আমাদের 4 তারিখ থেকে 4 জুন বুধবার থেকে আমাদের সমস্ত ক্লাসের পেড ক্লাস শুরু হয়ে যাবে, সমস্ত ব্যাচের আপার প্রাইমারি এবং এসএলএসটির যে 6টি সাবজেক্ট, সেই 6টি সাবজেক্ট এবং আপার প্রাইমারির পেড ক্লাস আমাদের 4 জুন থেকে শুরু হবে। ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিয়েছো। যারা এখনো কমপ্লিট করতে পারোনি বিভিন্ন কারণে, তাদের বলবো দ্রুত তোমরা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নাও, তাহলে আমরা স্মুথলি ক্লাসগুলোকে আরো অর্গানাইজড ওয়েতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে তোমরা ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে সহযোগিতা করা হয়। পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে খুব দ্রুত। গ্রুপ সি এবং গ্রুপ ডি আজ বেরোনোর কথা, হয়তো বেরিয়ে যাবে, এবং কিছুদিনের মধ্যে আপার প্রাইমারি নোটিফিকেশন আমরা পেয়ে যাব। যাই হোক, তাতে করে দেখা যাবে যে সব পরীক্ষাগুলোই কিন্তু একসাথে নোটিফিকেশন কম বেশি চলে আসছে এবং প্রিপারেশনের টাইমও কিন্তু খুব অল্প, ফলে সময় নষ্ট একদমই করা যাবে না। ক্লাস এইভাবে ব্যাক টু ব্যাকই থাকবে তোমাদের, একটার পর একটা, কোনোদিন দুটো কোনোদিন তিনটে এইভাবে ক্লাস দেয়া থাকবে, সাথে মক টেস্ট। সারাটা দিনই বিজি থাকতে হবে আমাদের সাথে। আমরাও যেমন 24 ঘন্টা তোমাদের জন্য থাকছি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, ঠিক সেরকম তোমাদেরকেও এই পড়ার মধ্যেই 24 ঘন্টায় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ঘুমাবো, ঘুমিয়ে ঘুমিয়েও ভাববো এই পরীক্ষার কথা, এসএসসির স্বপ্নই দেখতে হবে, অন্য কোনো স্বপ্ন এখন দেখা যাবে না, অন্য কোনো ভাবনার মধ্যে আনা যাবে না। খাবো ঘুমাবো পড়বো, খাবো ঘুমাবো পড়বো, এই রোটেশন চলতে থাকবে। সোশ্যাল মিডিয়া, বন্ধুদের গ্রুপ, সমস্ত আলোচনা, খবর, পেপার, সমস্ত কিছু বন্ধ, টোটাল বন্ধ করে দিয়ে শুধু একটাই ধ্যান জ্ঞান হবে আমাদের এসএলএসটি। এট এনি হাউ এসএলএসটি রিটেন কিন্তু আমাদেরকে খুব ভালো মার্কস নিয়ে কোয়ালিফাই করতে হবে, শুধু কোয়ালিফাই করলে হবে না, খুব খুব ভালো মার্কস নিয়ে কোয়ালিফাই করতে হবে, যাতে করে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারি, বাকিটা তো পরের কথা। ফলে সকলকে শুভেচ্ছা জানাই যে তোমরা আগামী দিনে যাও, যাতে আমরা পরবর্তীকালে ইন্টারভিউ ক্লাসটা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। আমরা ইন্টারভিউ ক্লাস করেছিলাম 22 সালে প্রাইমারির পরে, একটা খুব ভালো লাগতো তখন, যে ছেলেমেয়েরা পাস করার পর নেক্সট লেভেলে এসে আবার আমাদের কাছে এসেছে অ্যাডমিশন নিয়ে ক্লাস করছি, কোনটার জন্য? ইন্টারভিউ যাওয়ার জন্য। ঠিক তোমরা যখন এসএসসির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য ক্লাস করবে, ডেমনস্ট্রেশনের ক্লাস, ইন্টারভিউ কি করে প্রস্তুতি নিতে হয়, সেই ক্লাসে যখন আবার এরকম ভাবে এই মুখগুলো আমরা দেখতে পাবো, এই নামগুলো স্ক্রিনে ভেসে উঠবে, সেটা একটা আলাদা তৃপ্তি, একটা আনন্দের জায়গা। যাই হোক, আর সময় নষ্ট না করে স্যারকে অনুরোধ করবো যে স্যার, আপনি সেশন শুরু করুন। ছেলেমেয়েরা মোটামুটি চলে এসেছে, আর আগের ক্লাসের মতো তোমরা ক্লাসগুলোকে ইন্টারেক্টিভ রাখার চেষ্টা করবে। বেশ, স্যার শুরু করতে পারেন। শুভ সন্ধ্যা সকলকে। শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যাক, প্রত্যেককে অবশ্যই শুভ সন্ধ্যা আবার বলছি। আমরা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বহু বছর পর একটা এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আমাদের কাছে এটাই একমাত্র অপশন, যেটার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষিত ছিলাম। কাজেই এই জায়গাটাকে আমাদেরকে যেভাবেই হোক কাজে লাগাতে হবে, এবং একটাই টার্গেট, একটাই চান্স আমাকে ধরে নিতে হবে যে এই এসএসসি, কারণ নেক্সট কবে এসএসসি হবে আমরা আগেও বলেছি যে এইটা বলতে পারা খুবই মুশকিল। আর নেক্সট এসএসসিতে যেন আমাকে আর যেতে না হয়, আমি যেন এই এসএসসিতেই পাই, এরকম একটা মনোবল নিয়ে, এরকম একটা লক্ষ্য নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই সময়টা। স্যার যেটা বললেন অবশ্যই, যে এই মুহূর্তে অন্তত আমাদেরকে সমস্ত কাজ বাকি রেখে শুধুমাত্র ধ্যান জ্ঞান এই চাকরিটাকেই লক্ষ্য করে নিয়ে আমাদেরকে এগোতে হবে। তার জন্য যেটা করতে হবে, সবসময় পড়া, পড়া আর পড়া, এর কোনো বিকল্প নেই। আবারও বলছি, আগের দিনেও স্যার বলছিলেন যে, বা আমিও বলেছি তোমাদেরকে,
যে তোমরা হয়তো অনেকেই দেখবে জিজ্ঞাসা করছো সবসময়, স্যার কোন বইটা কিনবো একটু বলুন তো। প্রথমে বলি, যদি বই কিনতেই কিছু হয় তাহলে সবসময় আমরা স্যারেরা সাজেস্ট করব যে পাঠ্য বই কেনো, যেটা পড়ে তুমি অনেকটা জ্ঞান অর্জন করতে পারবে। কারণ বাজারে যে বইগুলো পাওয়া যায় চাকরির পরীক্ষার জন্য, যেগুলো মার্কেটে আসে, সেগুলো তো শুধুমাত্র কয়েকটা প্রশ্ন সম্বলিত, কয়েকটা সেট সম্বলিত একটা বই। তুমি কখনোই ওই বইটা পড়ে গিয়ে বলতে পারবে না যে আমি 100% এই বইটার থেকে কমন পাবই। হয়তো তার মধ্যে কোনো বই থেকে দেখবে তুমি কিছু বেশি কোশ্চেন কমন পেয়েছো, কোনো বই থেকে কিছু কম প্রশ্ন কমন পেয়েছো, খুব অল্প সংখ্যকও হয়তো পেতে পারো কমন। এইবারে তুমি ওই বইটা কখন তোমার কাজে লাগবে, না যখন তোমার পড়া হয়ে যাবে একটা বিষয়, সেই বিষয়টা পড়ে হয়ে যাবার পর নিজেকে যাচাই করবার জন্য আমি কতটা পারছি বা ওর প্রশ্নগুলো পারছি কিনা দেখি, সেই প্র্যাকটিসটা করার জন্য শুধুমাত্র তোমার ওই বইটুকু কাজে লাগতে পারে। কিন্তু মূল চ্যাপ্টারগুলো পড়ার কোনো দ্বিতীয় বিকল্প নেই, এইটুকু কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমি ভাবি যে আমি প্রথম থেকেই কিছু বাজারে বই, হয়তো ভালো ভালো বইও বেরোবে, কিছু সাধারণ বইও বেরোবে, সেই বইগুলোকে কিনে আমি প্রথম থেকেই একটার পর একটা পেজ প্র্যাকটিস করতে শুরু করব, তাহলে কিন্তু হবে না। প্রথম কাজ হচ্ছে তোমার আগে সিলেবাসটাকে বুঝে নেওয়া। সিলেবাসটাকে বুঝে নিয়ে, কাল বলে কোনো শব্দ নেই, আজ থেকেই এই সিলেবাসের পড়াশোনা শুরু করে দেওয়া। এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি চাকরি পেতে হয় তাহলে এটাই একমাত্র উপায়, আর বিকল্প কোনো উপায় কিন্তু নেই। যাই হোক, তো তোমরা অনেকেই বইয়ের কথা জিজ্ঞাসা করো বারবার, সেই কারণে বলে দিলাম যে বই যদি কিনতেই হয় আগে চ্যাপ্টার ভালো করে পড়ো, তারপরে তো স্টাডি মেটেরিয়াল রয়েছে, তারপরেও সেটা তোমাদের প্র্যাকটিস সেটের জন্য তোমরা কি কিনবে না কিনবে, বাজারে প্রচুর বই আছে, সেটা তোমাদের ব্যাপার। এখন বিষয়টি আসি এরপর সিলেবাস নিয়ে, যে আজকে আমরা মূলত এসএলএসটি 9, 10, 11, 12, যাই হোক আমরা 9, 10 এর সিলেবাস নিয়ে আজকে মূলত আলোচনা করছি। যাদের এমএ আছে তারা 11, 12-এও বসতে পারবে, যাদের এমএ নেই তারা 9, 10-এ বসতে পারবে। এখন এইসব নিয়ে আগে আলোচনা হয়ে গেছে, এসব নিয়ে যাচ্ছি না, সাবজেক্টের ক্লাস, তাই আমরা সাবজেক্টটায় একটু আলোচনা করব। তো সেই সাবজেক্ট আলোচনা করতে গেলে এক কাজ করি, প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই, কি সিলেবাস আছে। আজকেও বোধহয় একই প্রবলেম, কোনো কারণে সিলেবাসটা এখান থেকে খুলছে না। এখন এই বছরের নতুন করে আর কোনো সিলেবাস পাবলিশ হয়নি, আমরা জানি। যেটুকু যেটুকু আছে সেটুকু বলা হয়েছে যে পুরনো সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে, অর্থাৎ 2016 সালের যে পরীক্ষা হয়েছিল তখন যে সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপরেই নির্ভর করে আমাদের পরীক্ষা দিতে হবে। তো সেই হিসেবে আমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। এখন আমরা কিভাবে পড়বো, না যদি দেখি যে এখন আমাদের সিলেবাস কি, প্রথম হচ্ছে পাঠ্য বই। পাঠ্য বই কোন জায়গা, না 9-এর, ক্লাস 9-এর, 9, 10-এর আমরা জানি যে সিলেবাস কিন্তু পরিবর্তন হয়নি। সুতরাং 9, 10-এর যে সিলেবাস ছিল, অর্থাৎ যে সাহিত্য সঞ্চয়ন বই ছিল, সেই সাহিত্য সঞ্চয়ন বই আমাদেরকে এখন পড়তে হবে। প্রফেসর শঙ্কুর ডায়েরি, যাদের সঙ্গে এই সাবজেক্টগুলোর পরিচিতি আছে বা এই বিষয়গুলোর পরিচিতি আছে, তারা ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। বা আমাদের নবম শ্রেণীর যে সাহিত্য সম্ভার বই, যেটা আমাদের যে বাংলা এ এবং বাংলা বি আছে, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা, সেই সমস্ত কিছু যে যা যে পড়ানো হয় সেই সব কিছুই কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। এটা গেল বইয়ের দিক থেকে। অনেকেই বলছো যে স্যার কি বই কিনবো, বই কিনতে হবে না, কারণ এই বইগুলো তো মার্কেটে কিনতে পাবে না, এগুলো যেহেতু সরকারি বই। এইগুলো চেষ্টা করো একটু প্রথমেই কোনো ছেলের কাছ থেকে বা কোথাও থেকে জোগাড় করে নেওয়ার, এবং জোগাড় করে আজকেই প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এইখান থেকে যে সমস্ত পাঠ্যগুলো আছে এক এক করে পড়তে শুরু করে দেওয়া। এবং কেমন ভাবে পড়া, না ধরো আমরা 9-এ যেরকম পড়েছি বা 10-এ যেরকম পড়েছি সেরকম ভাবে পড়া কিন্তু মোটেই নয়। এইখানে তোমাকে মনে রাখতে হবে খুব নিখুঁত ভাবে প্রত্যেকটা জায়গা কিন্তু পড়তে হবে।
আমি একটু পরে আসছি যে এই সাহিত্য সঞ্চয়নের মধ্যে কি কি আছে না আছে, আমি ওই বিষয়গুলো একটু পরে আসছি, আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু দেখে নিই। তাহলে সাবজেক্টের এই একটা ভাগ রয়েছে যেটা পাঠ্যপুস্তক, অর্থাৎ এই পাঠ্যপুস্তকে কিন্তু আমাদেরকে ক্লাস 9 এবং 10-এর বর্তমান যে সিলেবাস এখনো ওটাই আছে, 9-10-এর সিলেবাস চেঞ্জ হয়নি। তাহলে 2016 থেকে আজ অব্দি যে সিলেবাস চলে আসছে সেই সিলেবাসটাই কিন্তু আমরা পড়ব। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে কি সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসে আমাদের কি আছে না, সাহিত্যের ইতিহাসে একদম প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদ থেকে শুরু করে আদি মধ্যযুগ হয়ে অন্ত মধ্যযুগ, মঙ্গল কাব্য, অনুসারী কাব্য বা তোমার আরাকান রাজসভার সাহিত্য, মধ্যযুগের ইসলামী সাহিত্য, এই সমস্ত কিছু সিলেবাস কিন্তু আছে। আমাদেরকে এই সাহিত্যের ইতিহাস পাঠটা কিন্তু ভালোভাবে পড়তে হবে 9-10-এর জন্য। এরপর আসছে আধুনিক যুগ। সাহিত্যের ইতিহাসের আমরা জানি যে একটা প্রাচীন ও মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। সেই আধুনিক যুগেও কিন্তু প্রবন্ধ, কাব্য, কথা সাহিত্য, নাট্য সাহিত্য, ভারতীয় সাহিত্য বা বর্তমানে অনেক আন্তর্জাতিক সাহিত্যকেও এখানে অনুবাদ করে প্রবেশ করানো হয়েছে। সেই সমস্ত আন্তর্জাতিক কবিদের সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। এর পাশাপাশি ভারতীয় সাহিত্য তো আছেই। ভারতীয় সাহিত্যের আবার এদিকে নাট্য সাহিত্য, কথা সাহিত্য, কাব্য সাহিত্য, প্রবন্ধ সাহিত্য, নির্দিষ্ট কবিদের ওপর, নির্দিষ্ট প্রাবন্ধিকের উপর বা নির্দিষ্ট উপন্যাসিকের উপর আমাদেরকে জানতে হবে। এরপর আসছে ব্যাকরণ। ব্যাকরণ কি আছে না, ব্যাকরণ আমাদের ক্লাস 9 থেকে শুরু করে আপ টু ক্লাস 10 অবধি যা যে ব্যাকরণ আছে সবকিছুই কিন্তু আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, বাংলা শব্দ ভান্ডার, শব্দপদ, কারক অকারক, সমাস, বাক্য, বাচ্য, এই সমস্ত কিছু কিন্তু। এটা গতবার যখন পরীক্ষা হয়েছিল এটা কিন্তু তখনকার সিলেবাস, এটা আজকের ডেটের সিলেবাস কিন্তু নয়। আবারও বলছি যে এই বছরের জন্য নতুন কোনো সিলেবাস নেই, বলেছে পুরনো সিলেবাস যা ছিল 2016 সালের সেই সিলেবাস থেকেই কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, এরপরে আসছি একটু বিস্তারিত আলোচনায় আসি যে সিলেবাসের বিস্তারিত কি কি আছে। আমি একটু আগেই বলেছিলাম যে এই যে সাহিত্য সঞ্চয়ন যে বইটা আছে, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের নবম শ্রেণীর যে সাহিত্য সঞ্চয়ন বইটা আছে সেই সাহিত্য সঞ্চয়ন বইটার থেকে আমরা পড়াশোনা করব। আচ্ছা, এই যে নবম শ্রেণী দেখো সাহিত্য সঞ্চয়ন বই, এইখান থেকে কি কি আছে এক ধার থেকে দেখে যাও। এই গল্পগুলি তোমাদেরকে পড়তে হবে। ইলিয়াস, ধীবর বৃত্তান্ত, দাম, নবনব সৃষ্টি, ঝোড়ো সাধু, পথে প্রবাসে। এরপর একটা কথা বলে দিই তোমাদেরকে, দেখবে অনেক সময় কি হয় আমরা হয়তো একটা বইয়ের ক্লাস 9-এর যে পাঠ্যগুলি আছে এখন বর্তমানে শুধুমাত্র সেই পাঠ্য বিষয়গুলোকে পড়ে চলে যায়, এটা কিন্তু ভুল। মনে রাখবে একটা বইয়ের মধ্যে আমাদের এই মুহূর্তে হয়তো ক্লাস 9-এ পড়ানো হয় না, এমনও বেশ কিছু জিনিস থেকে থাকে বইটার মধ্যে, কোনো গল্প, কোনো কবিতা হতে পারে, এরকম অনেক কিছু আছে যেগুলো হয়তো পড়ানো হয় না, কিন্তু পরীক্ষায় আমার সেগুলোও থাকবে, এইটুকু কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল নবম শ্রেণীর বইটা। এই মুহূর্তে যে বই তোমরা মার্কেটে পাবে, দেখবে মার্কেটে পাবে না মানে স্কুল থেকে হোক বা কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে হোক পাবে, সেখান থেকে নিয়ে নেবে। সেখানে আরো অনেক কিছু আছে, এই সমস্ত গল্পগুলো এই যে সিলেবাসটা তোমরা দেখছো এই সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই সিলেবাসটা দিয়ে দিলে তোমাদের হাতে পেলে আরো সুবিধা হবে, তোমরা এই অনুযায়ী বইগুলো নিয়ে পড়তে শুরু করবে। এই যে ক্লাস 10-এর দেখো এই বইগুলো, এর মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ানো হয়, যেমন ধরো তোমার এই অসুখী একজন এই মুহূর্তের পাঠ্য আছে, জ্ঞানচক্ষু এই মুহূর্তের পাঠ্য আছে, বা এই আয় আরো বেঁধে বেঁধে থাকি, বহুরূপী, অভিষেক, সিরাজদৌলা, প্রলয় উল্লাস, পথের দাবি। ঠিক আছে। আবার এই দিক থেকে ধরো তুমি আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, সিন্ধু তীরে, অদল বদল, বাংলা ভাষায় বিজ্ঞান, অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর বিদ্রোহ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন পড়ানো হয়, এই সমস্ত টপিকসগুলো যে টপিকসগুলোর কথা আমি বললাম। কিন্তু এর বাইরেও দেখো এই বইটার মধ্যে অনেক টপিকস রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে স্কুলে পড়ানো হয় না, বা যখন থেকে এই সিলেবাসটা শুরু হয়েছে তখন থেকে হয়তো কোনো দিনই স্কুলে পড়ানো হয়নি, কিন্তু তোমাকে তোমার পরীক্ষার জন্য এখন পড়তে হবে, এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, এর সঙ্গে দুটো আরো জিনিস আছে, কি কি না এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি, আর ক্লাস 10-এর জন্য
মতি নন্দীর কোনি উপন্যাসটি। এই কোনি উপন্যাসটি তোমরা এক কাজ করবে, অবশ্যই পড়বে। পড়ার পাশাপাশি এর একটা কিন্তু সিনেমাও আছে, সেই সিনেমাটা তোমরা দেখে নিতে পারো। তবে যাই বলো না কেন, বই পড়ার কোনো বিকল্প নেই, আর সিনেমায় একটু এদিক ওদিক দেখবে চেঞ্জ আছে, কাজেই শুধুমাত্র সিনেমাটা দেখে নিয়ে কিন্তু তোমরা চুপচাপ বসে থেকো না, অবশ্যই বইটা একবার হলেও পড়বে, তাহলে অন্তত পার্থক্যটা তোমাদের নজরে পড়বে। আচ্ছা, এরপরে দেখো আরো আছে যে সমস্ত বই বা যে সমস্ত গদ্য পদ্য, তার মধ্যে থেকে এখানে অনেক হয়তো তোমাদের পড়া আছে, কোনো কোনো জিনিস দেখবে নতুন আছে, সেগুলো একে একে আমরাও যেমন ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেব, তোমরাও নিজেরা একে একে গল্প কবিতা এইগুলো সব পড়তে শুরু করে দাও। কারণ এই সিলেবাস কিন্তু বিরাট বড় সিলেবাস, আমরা যেটা ভাবছি যে সিলেবাস খুব কম, সেটা কিন্তু নয়, এটুকু মাথায় রাখবে। তোমার হাতে সময় খুবই কম, আর সিলেবাস বিরাট বড়, কারণ তোমার হাতে সময় হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। আমরা একে একে বিস্তারিত আলোচনা করব। এরপরে আসছে কি, এই যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ। যদি প্রাচীন ও মধ্যযুগটা আমরা লক্ষ্য করি, প্রাচীন যুগ মানে শুরু হচ্ছে কি দিয়ে, ভালো করে দেখো, চর্যাপদ দিয়ে, তাই তো? আমরা জানি প্রাচীন যুগটাকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি প্রাচীন যুগ বা আদি যুগ বলতে পারো, আর একটা হচ্ছে কি বলতো তোমার অনুর্বর যুগ বা বন্ধা যুগ বা অন্ধকার যুগ, এরকম বলা হয়। তো এই যুগটাই তো কোনো কিছু রচিত হয়নি, তাহলে প্রাচীন যুগের একমাত্র রচনা হচ্ছে চর্যাপদ। এরপরে আমরা চলে আসবো সোজা মধ্যযুগ, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মধ্যযুগ, একবারে আধুনিক যুগের আগে পর্যন্ত পুরোটাই মধ্যযুগে চলছে, অর্থাৎ এই কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস, রামপ্রসাদ সেন থেকে, রামপ্রসাদ সেন এগুলো আবার কিছুটা ওই শাক্ত পদাবলী, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী এখানে আছে, চৈতন্য জীবনী কাব্য এখানে আছে, এই সমস্ত কিন্তু এখানে প্রবেশ করছে। আচ্ছা, এরপর আসছে আধুনিক যুগ। আধুনিক যুগ মানে আমরা নিশ্চিতভাবে জানি যে একদম ওই 1860 ভারতচন্দ্রের পরবর্তী সময় থেকে আধুনিক যুগ শুরু হচ্ছে। তাহলে ওই 1860 বা 1861 থেকে যে সালটা শুরু হচ্ছে আধুনিক যুগটা, সেটা আজ পর্যন্ত চলছে, অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত চলছে এই সময়কালটা, এই আধুনিক যুগটা। পুরোটা পড়তে হবে না আমাদেরকে, আমাদেরকে শুধুমাত্র এখানে যে সিলেবাস নির্ধারিত রয়েছে সেই সমস্ত কিছুই আমাদেরকে পড়তে হবে। এর পাশাপাশি আমাদেরকে ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস যা আমরা পড়েছিলাম গ্র্যাজুয়েশনে, সেই সমস্ত কিছু, বা ইংরেজি সাহিত্যের ইতিহাস যা আমরা পড়েছিলাম গ্র্যাজুয়েশনে, সেই সমস্ত কিছু। তার পাশাপাশি এখন বর্তমানে অনেক আন্তর্জাতিক কবিতাকে হয়তো অনুবাদ করে বাংলায় নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত কিছু আমাদেরকে এখানে পড়তে হবে। এর পাশাপাশি কি রয়েছে না, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এটা আমরা মনে হয় ক্লাস 10-এ করেছি নিজেদের আমলেও, বা এখনো আছে। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ অর্থাৎ একটা ইংরেজিতে 3-4টে বাক্য সম্বলিত প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে। তার জন্য নির্দিষ্ট থাকে, কিন্তু এখানে তো এত বড় কিছু থাকবে না, কারণ এখানে যেহেতু এমসিকিউ, সুতরাং হয়তো দেখা গেল যে একটি বাক্যের 4টি অনুবাদ দিয়ে দিল, কোন অনুবাদটি সঠিক তুমি এরপর বলো, এখানে এইভাবে প্রশ্ন থাকবে। এবারে আসছি ব্যাকরণে। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, অর্থাৎ ধ্বনির চ্যাপ্টারের একবারে বিস্তারিত আলোচনা আমাদেরকে এখানে করতে হবে। ধ্বনি কাকে বলে, ধ্বনির পাশাপাশি বর্ণ কাকে বলে, সেই সঙ্গে ধ্বনির ভাগ কি কি, অর্থাৎ বিভাজ্য অবিভাজ্য থেকে শুরু করে সেই বিভাজ্য ধ্বনির যে ভাগ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, সেই স্বরধ্বন ধ্বনির যে বিভিন্ন রকমের ভাগ, সে জিহ্বার দিক থেকে হোক, সেটা ঠোঁটের দিক থেকে হোক, সেটা মৌলিক স্বরধ্বনি হোক বা যৌগিক স্বরধ্বনি হোক, সেটা মৌখিক হোক বা আনুনাসিক হোক, যাবতীয় ভাগ আমাদেরকে কিন্তু পড়তে হবে। আর এদিকে কি আছে না, ধ্বনি পরিবর্তন, অর্থাৎ কি পদ্ধতিতে ধ্বনি পরিবর্তনের রীতি, ধ্বনি পরিবর্তনের কারণ, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে, এবং বিস্তারিতভাবে, কোনো সংক্ষিপ্ত আলোচনা কিন্তু এখানে নয়। আচ্ছা, এরপর আসছি সন্ধি। সন্ধির চ্যাপ্টারটাও আমাদের আছে, সন্ধির মধ্যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা নিপাতনা সিদ্ধ সন্ধি বা বিসর্গ সন্ধি, সন্ধির যাবতীয় সন্ধির নিয়ম, সন্ধি প্র্যাকটিস কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। আসছি শব্দ গঠন। শব্দ গঠন আমরা নিশ্চিতভাবে জানি, শব্দ কাকে বলে, পদ কাকে বলে, শব্দ কিভাবে গঠিত হয়, উপসর্গ যোগে না অনুসর্গ যোগে বা ধাতু প্রত্যয় যোগে কিভাবে শব্দ গঠিত হয়, সেই সমস্ত শব্দ গঠনের চ্যাপ্টার আমরা এই জায়গাটাতে আলোচনা করব। আর কি আছে, বাংলা শব্দ ভান্ডার। বাংলা শব্দ ভান্ডার মানে আমরা জানি
আমাদের বাংলার যে শব্দ ভান্ডার অর্থাৎ যে শব্দগুলো এসেছে, আমাদের তো বাংলার বেশিরভাগই বাইরের শব্দ, বাংলার নিজস্ব শব্দ খুবই কম। তো এই যে বেশিরভাগ শব্দ এসেছে, যার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ শব্দ এসেছে সংস্কৃত থেকে, হ্যাঁ, সংস্কৃত থেকে, কিছু শব্দ সরাসরি বিদেশি ভাষার থেকে এসেছে, আবার কিছু শব্দ আমরা নিজেরা হয়তো এক ভাষার শব্দের সঙ্গে আরেকটা ভাষা যোগ করে পরে করেছি। তাহলে এই যে মৌলিক শব্দ হোক বা আগন্তুক শব্দ হোক বা কৃতলীন শব্দ হোক বা নবগঠিত শব্দ হোক, আবার সেই মৌলিক শব্দের মধ্যে যদি তৎসম হয়, তদ্ভব হয় বা অর্ধ তৎসম হয়, এই সমস্ত কিছুর কিন্তু বিস্তারিত আলোচনা আমাদেরকে করতে হবে। আর কি আছে? শব্দপদ। শব্দপদ আমরা ভালো করেই জানি, কারণ একটু আগেই শব্দের চ্যাপ্টার আমরা পড়ে এসেছি, সেখানে শব্দ কাকে বলে যেমন আলোচনা করেছি, এখানে শব্দ কাকে বলে, পদ কাকে বলে, তার সাথে সাথে শব্দ বিভিন্ন রকমের বিশেষ্য পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ, এর বিস্তারিত আলোচনা এটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে এর বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের করতে হবে এই জায়গাটাতে। আচ্ছা, এরপরে আসছি কারক ও অকারক। কারক ও অকারকের আগের দিনে আমি একটা ছোট্ট ক্লাস খুব হালকা করে নিয়েছি, সেখানে কারক কাকে বলে, অকারক কাকে বলে। কারক সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি, অকারকটা খুব একটা পড়া হয় না, কারণ এর মধ্যে মাত্র দুটো পড়ে, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, এছাড়া অকারকের আর কোনো বিভাগ নেই। কিন্তু কারকের মধ্যে প্রচুর বিভাগ, সেই প্রত্যেকটি বিভাগের আবার উপবিভাগ আছে। তাহলে এই কারকের প্রতিটি বিভাগ, প্রতিটি উপবিভাগ কিন্তু আমাদেরকে বিস্তারিত ভাবে জানতে হবে। শুধু কারক নয়, সমাসের ক্ষেত্রেও তাই। শুধুমাত্র সমাস কাকে বলে আর দুটো চারটে সমাস নির্ণয় করতে পারলেই কিন্তু চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে সমাস থেকে এমন একটা ছোট ছোট প্রশ্ন তুলে দেবে যেখানে হয়তো সমাস কাকে বলেও পড়তে হবে, প্রতিটি সমাসের বিকল্প যদি কোনো নামকরণ থাকে সেটা পড়তে হবে, বেশিরভাগ সমাস বা কারকের নামের ক্ষেত্রে যদি কোনো ব্যুৎপত্তিগত অর্থ থেকে থাকে বা কোথা থেকে কিভাবে এসেছে শব্দটা, সেই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে। অর্থাৎ খুব ছোট সিলেবাস যদি আমরা ভেবে থাকি তাহলে সেটা কিন্তু এখানে নয়। আচ্ছা, এবার আসছে কি বাক্য। বাক্য কি না, বাক্য সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা আমাদের এখানে করতে হবে। অর্থাৎ বাক্যর ক্ষেত্রে বাক্য কাকে বলে, বাক্য নির্মাণের শর্ত কি কি, এই যেখানে আছে বাক্য নির্মাণের শর্ত কি কি, যোগ্যতা কাকে বলে, আকাঙ্ক্ষা কাকে বলে, আসক্তি কাকে বলে, এর পাশাপাশি উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, এই সম্পর্কে ধারণা, বাক্য কিভাবে গঠিত হয়, কি কি অংশ নিয়ে সেই সমস্ত গঠনগত ধারণা। এছাড়া এরপর বাংলা বাক্যের প্রকারভেদ, গঠনগত দিক থেকে আমরা জানি সরল, জটিল, যৌগিক বা কখনো কখনো মিশ্র, ঠিক সেরকমই অর্থগত দিক থেকে যে বাংলা বিভাগ আমরা জানি বিভিন্ন রকমের বিভাগ, অর্থাৎ সেটা বিস্ময়বোধক কিনা, সেটা নির্দেশক বাক্য কিনা, সেটা অনুজ্ঞাসূচক বাক্য কিনা, এই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আর বাক্যের রূপান্তর অর্থাৎ গঠন বা অর্থ অনুসারে বাক্য যদি পরিবর্তন করি, কোন দিকটাকে লক্ষ্য রেখে কিভাবে আমরা পরিবর্তন করব, একটা বাক্যের সঠিক পরিবর্তন কি হবে, এই সমস্ত ঠিক একইভাবে বাচ্যও তাই। বাচ্য কাকে বলে, কোন বাচ্য কিভাবে চিনব, তার রুলস কি আছে, সেই পাশাপাশি বাচ্যের প্রতিটি প্রকারভেদ আমরা বিস্তারিত ভাবে কিন্তু জানব। এইটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সিলেবাস। এরপরে এত বড় সিলেবাস অনেকেই ভয় খেতে পারি আমরা, শুধু এইটুকুই বলবো যে সিলেবাস দেখে আমার কিছু লাভ নেই, শুধু এটুকু জানতে হবে যে আমাকে এই সিলেবাসটা এই 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন ভালোভাবে পড়াশোনার মধ্যে দিয়ে, এবং নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই সিলেবাস থেকে যে কোনো প্রশ্নই দিক আমি সেটা তৈরি মানে উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো। হ্যাঁ, এটা ঠিক যে 100% উত্তর দিতে পারবো কিনা আমরা কেউ জানি না, তবে আমাকে মনে রাখতে হবে যে ওখানে প্রত্যেকেই কিন্তু এরকমই প্রিপারেশন নিয়ে যাবে, তার মধ্যে থেকেই আমাকে জয়যুক্ত হয়ে আসতে হবে। আশা করি সিলেবাস সম্পর্কে বোঝাতে পেরেছি। এরপরে রইল পড়ে যে তোমরা কিভাবে তাহলে পড়াশোনা শুরু করবে। যেটা প্রথম আমাদের কাজ সেটা হচ্ছে যে এই বইগুলোকে আগে কালেকশন করে নাও, অর্থাৎ এই নবম শ্রেণীর বইটিকে আগে তোমরা আজকে গিয়েই জোগাড় করে নাও, রাত্রের মধ্যে বা কালকে সকালের মধ্যে তোমরা নবম শ্রেণীর বইটা জোগাড় করে নিলে। এরপর কি করবে, নবম শ্রেণীর বইটি অর্থাৎ এই গল্পটি ধরো তোমরা ধরলে যে ইলিয়াস লিও টলস্টয়ের লেখা, এই ইলিয়াস গল্পটিকে তোমরা নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ো, নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ো।
তোমরা চেষ্টা করো, অনেকেই হয়তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, বেশিরভাগ জনই নিশ্চিতভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, অনেকে হয়তো ক্লাসে বা টিউশনিতে পড়াও এই গল্পগুলো, তাদের পক্ষে খুবই সোজা, কারণ তাদের হয়তো গল্পটা সম্পর্কে অনেকটাই জানা থাকবে। আবার এমনও অনেকে আছো যারা হয়তো সম্পূর্ণ নতুন ভাবে এখানে যুক্ত হয়েছে, যাদের হয়তো এই গল্পগুলির সঙ্গে সেইভাবে পরিচিতি নেই। তারা কি করবে, প্রথমেই এই গল্পটাকে নিয়ে খুব ভালোভাবে পড়তে শুরু করো। একটা গল্প আমি উদাহরণ দিয়ে বলছি, ধরে নাও ইলিয়াস গল্পটি লিও টলস্টয়ের লেখা। এই গল্পটি পড়তে গিয়ে লিও টলস্টয় সম্পর্কে অল্প বিস্তর, খুব অল্প বিস্তর তথ্য বইয়ে দেওয়া আছে। লিও টলস্টয় সম্পর্কে কি রকম, লিও টলস্টয়ের জন্ম দেওয়া থাকবে, লিও টলস্টয়ের হয়তো মৃত্যু দেওয়া থাকতে পারে, লিও টলস্টয়ের খুব বিখ্যাত কোনো গ্রন্থ থাকলে সেটা দেওয়া থাকতে পারে, কোনো বিখ্যাত কাজ থাকলে সেটা দেওয়া থাকতে পারে। সেটা একটু প্রথমে জেনে নাও। জেনে নেওয়ার পরে এই যে ইলিয়াস গল্পটি রয়েছে এইটিকে কিন্তু নিখুঁত ভাবে পড়ো। কেমন ভাবে পড়বে না, এমন ভাবে পড়বে যেন ওর ভিতর থেকে যে কোনো একটা লাইন তুলে বা একটা খুব ইম্পর্টেন্ট কিছুকে মিসিং করে তোমাকে যদি প্রশ্ন দেওয়াও হয়, তোমার যাতে সেটা কোনোভাবেই না আটকায়, এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? কিরকম, ধরো ইলিয়াস গল্পটি আমি যদি এখন, যদিও এই মুহূর্তে ইলিয়াস তোমাদের পড়া হয়নি, কাজে এখান থেকে প্রশ্ন করলে তোমরা এই মুহূর্তে পেরে উঠবে না, তবু আমি বলছি যে কিরকম ভাবে পড়বে। দেখো, তুমি একবার পড়বে, তোমার মনে হবে যে আমার তো পড়া হয়ে গেছে, আমার আর পড়তে ভালো লাগছে না। কিন্তু দেখো, একবার পড়ে হয়তো তুমি গল্পের কাহিনীটাকে ভালো করে জানতে পারবে, কিন্তু একবার পড়ে তুমি এই গল্পের ভিতর থেকে কোনো প্রশ্ন এলে সেখান থেকে নিখুঁত উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে সব সময়। ধরে নাও তুমি আজকে তোমার জায়গা থেকে কলকাতায় বেড়াতে গেছো, তোমাকে কলকাতায় অলিতে গলিতে নিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছানো হয়েছে। তোমাকে কালকে বলা হলো যে আজকে আরেকবার যাও তো ওই গলির ভিতর দিয়ে ওই জায়গায় গিয়ে সেই গন্তব্যে পৌঁছাও। তুমি দেখবে দ্বিতীয় দিনে হয়তো যেতে পারলে না, তুমি গলিগুলো ভুলে গেছো। দ্বিতীয় দিনে কিছুটা অগ্রসর হলে ঠিকই, তারপর বাকিটা আবার আমাকে নিয়ে যেতে হলো বা অন্য কাউকে গাইড করে নিয়ে যেতে হলো। চলো তৃতীয় দিন, তৃতীয় দিনে তুমি আরো কিছুটা অগ্রসর হলে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারলে না। চতুর্থ দিন, পঞ্চম দিন, এমনি করে একদিন না একদিন তুমি দেখবে যে প্রতিটা গলি তোমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। তখন হয়তো দেখবে তুমি অ্যাবসেন্ট মাইন্ডেও ফোনে কথা বলতে বলতেও তুমি কিন্তু ঠিক তোমার গন্তব্যটাতে পৌঁছে গেছো, তখন কিন্তু তোমার আর ভুলটা হয়নি। তার মানে এই যে গলিটার পরিচিতিকরণ করানোর ক্ষেত্রে তোমাকে যেমন ওই গলি দিয়ে বারবার হাঁটতে হয়েছে, ঠিক সেরকম ইলিয়াস গল্পের বা যে কোনো গল্পের প্রতিটি লাইনের সঙ্গে তোমার পরিচিত হতে গেলে তোমাকে কিন্তু ওই গল্পটা বারবার পড়তে হবে। যেগুলো খুব বড় সেগুলো হয়তো তোমার পক্ষে এই অল্প সময়ে আর বারবার পড়া নাও সম্ভব হতে পারে। যেমন এই যে দুটো জায়গা, এইগুলো অনেকটাই করে বড়, হয়তো তোমার পক্ষে আর বারবার পড়া সম্ভব না হতে পারে, কিন্তু এগুলো ছোট ছোট গল্প, এগুলো আমার মনে হয় দুবার তিনবার বা চারবার তোমাদের পক্ষে পড়া সম্ভব। বিশেষ করে নিজের নিজের বাড়িতে যতবার সম্ভব এই গল্পগুলোকে পড়ো। যদি গল্পগুলোকে পড়ো কি হবে না, তুমি দেখবে গল্পের ভিতর থেকে অন্তত কোনো প্রশ্ন তোমাকে আর করে আটকাতে পারছে না। এরপর হলো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি না, স্যার আমি যখন ইলিয়াস গল্পটি পড়ছি, ইলিয়াস গল্পের বাইরের তো তথ্য আমি সবই বুঝতে পারছি, এর কি কোনো ইনার মিনিং আছে? বা যদি কোনো গল্পের কোনো ইনার মিনিং অর্থাৎ অন্তর্নিহিত ভাবসত্য কিছু থেকে থাকে, সেটা আমি কি করে বুঝবো, তাই না? তার জন্য আমি আছি, বা আরো যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তারা আছেন সেই জায়গাগুলোকে দূরীভূত করে দেওয়ার জন্য। যেমন আমি বলছি এখানে, যেমন আমি বলছি, ধরে নাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটাকেই নিলাম। এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা, এটা তো চণ্ডীমঙ্গল কাব্যের অংশ। কাজে এই কবিতার বিষয়বস্তু বলো বা কবিতার ভাষাগত দিকটা বলো, একটু হয়তো আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তার কারণ এই কবিতা কিন্তু আমাদের পক্ষে অত সহজে ভাষাটাকে করায়ত্ত করা সম্ভব নয়। আবার ধরো আমি যদি বলি এই নোঙ্গর কবিতাটি, নোঙ্গর কবিতাটিকে আমরা যদি একটু বলি তাহলে এটাকে বলতে হয় রূপক কবিতা।
কেন রূপক কবিতা? কারণ যার অর্থ কিন্তু দুটো থাকে, অর্থাৎ রূপের আড়ালে অন্য কিছু একটা থাকে। তো এই নোংর কবিতাটা রূপক কবিতা, এর হয়তো বাইরের অর্থটা তোমার কাছে বোধগম্য হয়ে গেল, কিন্তু ভিতরের অর্থ তোমার কাছে হয়তো বা বোধগম্য হলো না। যে স্যার তখন আমি কি করব? তার জন্য কিন্তু আমরা আছি। এই নোংর কবিতার থেকে হোক বা যে কোনো, সেটা ইলিয়াস থেকেও হতে পারে, যার যেখানে সমস্যা হবে সেই সমস্যাগুলোকে দূর করার দায়িত্ব আমাদের। সেগুলোকে ঠিকভাবে বুঝিয়ে দেওয়া, একদম মনের ভিতরে যদি ছোটখাটো কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলোকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু পড়ার দায়িত্ব তোমাদের। কারণ এইখানে এত সময় নেই আমাদের হাতে আর, যে প্রত্যেকটি গল্পকে বা প্রত্যেকটি কবিতাকে লাইন বাই লাইন এখানে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে, সেটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। কারণ এই এত বড় হিউজ সিলেবাস, এত বড় বিস্তৃত সিলেবাসে মাত্র 3 মাসে শেষ করা, সেই 3 মাসের মধ্যে আবার আরো বিস্তারিত আলোচনা করা, তার পরীক্ষা নেওয়া, এই সমস্ত কিছু করতে গেলে প্রত্যেকটি জায়গাকে লাইন বাই লাইন হয়তো পড়ানো সম্ভব হবে না। আমার মনে হয় লাইন বাই লাইন পড়ানোর দরকারও নেই। কিছু কিছু জায়গা এতটাই সোজা যেগুলো তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা পড়ো, পড়ার পরে হয়তো তোমার মনে হলো স্যার ইলিয়াস থেকে আমার এই জায়গাটায় কিছু অসুবিধা আছে, আপনি বুঝিয়ে দিন। সেই জায়গাটা অবশ্যই আমি বুঝিয়ে দেব বা আমরা বুঝিয়ে দেব, বা সাধ্যমতো চেষ্টা করব তোমাদের ওই জায়গার কনফিউশন গুলোকে দূর করার। কিন্তু আবার বলছি, বিকল্প কিচ্ছু নেই নিজের পড়াশোনা করার। আজ থেকেই বই কিনে এই ইলিয়াস গল্প হোক বা ধীবর বৃত্তান্ত হোক বা যাই হোক না কেন, সবকিছুই আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। এই সমগ্র বইটি কিন্তু তোমাদের পাঠ্য, এইটি মনে রাখবে, ঠিক আছে? কোনো একটি অংশও তোমাদের বাদ নেই। এরপর এই বই মার্কেটে কিনতে পাবে না, এই বই তোমাকে কোনো না কোনো ছেলের কাছ থেকে জোগাড় করতে হবে, যারা হয়তো মাধ্যমিক দিয়ে দিয়েছে, যারা 9 পাস করে গেছে, তাদের মধ্যে থেকে। আর এই বইটি অনেক দিন চলছে, বোধহয় 2015 সাল থেকে এটা চলছে, সুতরাং তোমাদের অসুবিধা কিছু নেই, তারও আগের থেকে চলছে মনে হয় বোধহয়, তো পেয়ে যাবে, অসুবিধা নেই। কালেক্ট করো, আশা করছি কোনো অসুবিধা হবে না। আর 2016 সালের প্রশ্নটাও আমি একটু রেখেছি তোমাদের সামনে, আমি দেখাই 2016 সালে কেমন বাংলা স্কুল সার্ভিস কমিশন বাংলা পাসের কেমন প্রশ্ন পড়েছিল। এই যে দেখো, প্রথমেই কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে কোন শব্দটি কবিতার মধ্যে আছে সেইটা তুলে কিন্তু প্রশ্ন দিয়েছে, কি না প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। ভালো করে লক্ষ্য করো কি বলছে, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অর্থাৎ কিচ্ছু না, কবিতার লাইনগুলো যদি তোমার ভালোভাবে পড়া থাকতো তাহলে এই শূন্যস্থানটা পূরণ করতে তোমাকে একবারও ভাবতে হতো না। তার মানে বুঝতে পারছো যে কিরকম ভাবে প্রশ্ন পড়তে পারে। একটা কবিতার একটা ছোট্ট জায়গা অমিট করে দিয়ে তোমাকে বলতে পারে এই শূন্যস্থানে কি বসবে, ভাবো একবার। তার মানে কবিতাগুলো আমাদেরকে মুখস্থর মতো করে নিতে হবে একদম। যে যতটা মুখস্থ রাখতে পারবে জানবে তার হেল্প তত বেশি হবে। আবারও বলছি, গদ্য আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, অতএব গদ্য যতটা পারবো চেষ্টা করব নখদর্পণে রাখার। আর বাদ বাকি কবিতার ক্ষেত্রে কিন্তু একটু চেষ্টা করব যেগুলো ছোট্ট কবিতা সেগুলোকে মুখস্থ করে নেওয়ার, অবশ্যই বুঝে মুখস্থ করার, এবং বাকি বড় বড় কবিতাগুলোকেও যতটা সম্ভব পুরো পরিপূর্ণরূপে বুঝে নিয়ে বা লাইনগুলোর সঙ্গে যতটা পারা যায় পরিচিত হবার। ঠিক আছে? তারপরে আমি প্রতিটা প্রশ্নকে ধরে আর আলোচনা করছি না। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে যে অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে। তার মানে একটা কবিতা পড়তে গেলে আমাদেরকে তার উৎসগুলো সম্পর্কেও জানতে হবে। তাহলে কি বুঝলাম, যে যে কোনো কবিতা পড়ার ক্ষেত্রে আমাদেরকে তার উৎস, তার কবি পরিচিতি, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে হবে। আর সর্বোপরি কবিতাটা তো পড়তেই হচ্ছে, কবিতা আমাদেরকে মুখস্থ কিন্তু করতেই হচ্ছে, এটা বারবার বলছি, এগুলো মনে রাখবে। হ্যাঁ, যাই হোক, তো এইরকম ধরনের প্রশ্ন পড়বে। এখন এরকম ধরনের কোন কবিতাটা কার রচনা, এরকম যদি সহজ প্রশ্ন দেয়, এর থেকে তো ভালো জিনিস আর কিছু নেই। ঠিক আছে? তারপর যে কোনো উদ্ধৃতি তুলে দিতে পারে কবিতার মধ্যে থেকে হোক। রাধারানীর হাতে যে নূতন কাপড় এনে দিল সে কে। যদি এটা ভালো করে পড়া থাকে সেটা তুমি নিজেও বলতে পারবে যে এনে দিয়েছিল পদ্মলোচন, পদ্মলোচন সাহা, তাই তো? এখানে দেখো পদ্মলোচন শুধু অপশনে দিয়েছে, এমনও হতে পারতো
যে তোমার পদ্মলোচন অপশনে চারটেই পদ্মলোচন অপশন দিয়ে শুধু হয়তো দেখা গেল যে টাইটেল গুলোকে চেঞ্জ করে দিল, পদ্মলোচন সাহা, পদ্মলোচন ব্যানার্জি, পদ্মলোচন এমনি করে চারটে টাইটেল দিয়ে দিল, তখন আরো বেশি কনফিউশন, অর্থাৎ শুধু নাম নয় তার সঙ্গে টাইটেলটাও আমাদের পরিচিতি হতে হবে, তাই না? তাহলে এইভাবে এই রকম ধরনের, এই যে সাহিত্যের ইতিহাস থেকে একটা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করি। বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? দেখো ভালো করে, প্রথম তিনটেই শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে জায়গাগুলো দেখো, এটা না হয় আমাদের খুব পরিচিতর মধ্যে পড়ে, তাই আমরা খুব সহজে বলে দিতে পারছি যে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু যখন একটু কনফিউশন থাকবো তখন আমরা কিন্তু বিপদে পড়ে যাব, কারণ এরা পয়েন্টগুলো এমন ভাবে দেবে যে চারটের মধ্যে হয়তো দেখবে তুমি দুটো পয়েন্টকে তো সরিয়ে দিতে পেরেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 আর 4 নম্বর পয়েন্টের মধ্যে দেখবে কনফিউশন লেগে যাবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। যাই হোক, এরকম ভাবে এই যে দেখো, পুরুষ পরীক্ষা রচয়িতাকে, কাশিরাম দাসের নিবাস কোথায় ছিল, এরকম ভাবে এই 2016 সালের প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক এইভাবে এখনো এইভাবেই তোমাদের কাছে এমসিকিউ থাকবে, তোমাদেরকে এই এমসিকিউ এর উপরেই উত্তর করতে হবে কিন্তু, ঠিক আছে? সেটা যে কোনো জায়গা থেকে। এই যে ব্যাকরণের প্রশ্ন দেখো, ভগ্নি থেকে ভগ্নি কিসের উদাহরণ, ঠিক আছে? বা সমাস নির্ণয় করতে, যে তবু আমি অন্যায় যুদ্ধ করিনি, সমাস নির্ণয় করুন, ঠিক আছে? এবার এইখানে কিন্তু সমাস কোনটাকে করতে হবে সেটার নিচে আন্ডারলাইনও করেনি কিন্তু, অর্থাৎ তোমাকে নিজেকে ঠিক করে নিতে হবে যে এইখানের মধ্যে কোন পদটার সমাস নির্ণয় করা সম্ভব, সেই শব্দটার কিন্তু তোমাকে সমাস নির্ণয় করতে হবে। যাই হোক, তো এইভাবে সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস, এই যে মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হলো, আমরা ভাগবতের কথা পড়েছি, মালাধর বসু অনুবাদ করেছিল শ্রীমদ্ ভাগবত গীতা, সেই ভাগবত কোন কোন স্কন্ধ অনুবাদ করেছিল ভাগবতের, দশম ও একাদশ স্কন্ধ, এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি বা আরো পড়বো, বিস্তারিত জানবো, আমরা গ্র্যাজুয়েশনে এমএতে এগুলো সম্পর্কে পড়ে এসেছি। এই যে কোনি উপন্যাস থেকে একটা প্রশ্ন দিয়েছে, দেখো কোনি উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? লীলাবতী। একটা জিনিস ভালো করে বোঝো, যদি একটা বিরাট উপন্যাস থেকে এরকম সোজা প্রশ্ন দিয়ে দেয় তাহলে খুব ভালো, কোনো ব্যাপার নেই, কিন্তু কিন্তু মনে করে দেখো, আমি বলেছিলাম যে কোনি উপন্যাসটা বিরাট বড় একটা উপন্যাস, এই যে কোনি উপন্যাস, এবং সেখানে আরেকটা ছিল প্রফেসর শঙ্কুর ডায়েরি, যার মধ্যে আবার 5টা বড় বড় গল্প আছে বলতে পারো। তো তাহলে এইরকম একটা উপন্যাসের ভিতর থেকে কোনো ক্ষুদ্র কোশ্চেন দিলে সত্যি বলতে পারা আমাদের পক্ষে খুবই মুশকিলের। সুতরাং ওই উপন্যাসটিও যদি বারবার পড়া যায় খুবই ভালো, তবে ওই যে বললাম এত বড় উপন্যাস হয়তো দ্বিতীয়বার পড়তে গেলে আমাদের দীর্ঘ সময় যাবে, তাই এই উপন্যাসগুলো একবার পড়লে সেটা ভালোভাবে পড়ো, দুবার পড়তে পারলে খুবই ভালো, বা কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো নিজের মনে হবে আন্ডারলাইন করে রাখো, যেগুলো আমাদের মনে হবে আমরা সেগুলো বলে দেব, এইভাবে এগুলোকে পড়তে হবে। তো যাই হোক, তোমাদের সামনে আজকে আমি বিস্তারিত ভাবে একদম সিলেবাস রাখলাম, আজকে যে কোশ্চেন আছে সেই 2016 সেই প্রশ্নপত্রটাও তোমাদের সামনে রাখলাম, এবং সিলেবাস নিয়ে আলোচনা করলাম কিভাবে আগামী দিনে তোমরা আস্তে আস্তে পড়াশোনার পথে অগ্রসর হবে। প্রথম কাজ হচ্ছে পাঠ্যপুস্তকটাকে অনুসরণ করা, সেই সঙ্গে সাহিত্যের ইতিহাস নিজেদের নলেজে যেটুকু আছে সেটুকুকে প্রথমেই ঝালিয়ে নেওয়া, তারপর আস্তে আস্তে আমরা এক একটা টপিক ধরে এক এক দিন হয়তো আলোচনা করব, হয়তো চর্যাপদ ধরলাম একদিন, বা হয়তো প্রাচীন সাহিত্যের ইতিহাস থেকে একদিনে যতটা আলোচনা করা যায় করে, মধ্যযুগটাকে যেটুকু একদিনে কভার করা যায় আমরা চেষ্টা করব কভার করার, কিন্তু সময় খুব কম, আমাদেরকে এটুকু বুঝতে হবে যে এইটুকু সময়ে আমাদেরকে এই বৃহদায়তন সিলেবাস কভার করতে হবে। সুতরাং প্রত্যেককেই, স্যার যেটা প্রথমেই বলে শুরু করেছিলেন যে আমরাও আমাদের সাধ্যমতো যেমন খাটছি, যেমন চেষ্টা করছি, তোমরাও এই মুহূর্তে কিন্তু অন্য সমস্ত কাজ বাদ দিয়ে শুধুমাত্র এই দিকে ফোকাস করো যে আমার সামনে এসএসসি পাওয়াটাই কিন্তু একমাত্র লক্ষ্য। আশা করি বোঝাতে পেরেছি। এরপর তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সিলেবাস সংক্রান্ত বা সিলেবাসের ভিতরের সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলো, আমি আছি। হ্যাঁ জবা বলো। বলছি স্যার, ওই পাঠ্যপুস্তকে যেগুলো বললেন না আপনি, ওই গল্পগুলো, ওগুলো পড়ার জন্য কি নোট করতে হবে নাকি আন্ডারলাইন করে করতে হবে? না না, নোটস কোনো কিছু পড়তে হবে না, জাস্ট যদি কবিতা হয়, আমি প্রথমে বলে দিই, কবিতা থাকলে চেষ্টা করো, বুঝতে হবে, না বুঝে কোনো কিছু করা যাবে না, কারণ এই বয়সে এসে শুধু মুখস্থ বিদ্যা সেটা তো হয় না,
তুমি বোঝো, কবিতাটা বুঝে পরে একটা কাজ করো। লাইনগুলোর সঙ্গে যেহেতু আমাকে খুব নিখুঁতভাবে পরিচিতি হতে হবে, সেহেতু কবিতাগুলো একটু চেষ্টা করে নাও, যদি মুখস্থর মতো করে নেওয়া যায়, মানে এমনই হোক যে একটা লাইন আমি যখন বলে দেব তার পরের লাইনটা কি আছে যেন তোমার মুখ ফসকে বেরিয়ে যায়, এরকম যেন পরিচিতি থাকে কবিতার লাইনের সঙ্গে। কারণ ওই যে আমি একটা ছোট্ট লাইন তুলে দেখালাম যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির, দুটি লাইন দিয়ে দিয়েছে, তার মধ্যে শুধুমাত্র একটা শব্দকে মুছে দিয়ে সেখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তার মানে বুঝে নাও যে ওখানে কতটা ডিপে পড়ে থাকলে তবে তুমি পারবে, নচেত কিন্তু পারবে না। তোমাকে ওখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাহিনী নিশ্চিতভাবে লিখতে দেবে না, এরকমই ছোট ছোট প্রশ্ন দেবে। আর গদ্যগুলো যেগুলো পড়ছো না, কোনো বই টই কিচ্ছু না, শুধুমাত্র পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়ো। যদি কোনো গল্পের ইনার মিনিং মনে হয় যে আছে, যেমন ধরো তুমি যখন অসুখী একজন কবিতা পড়তে যাবে ক্লাস 10-এর, নিশ্চিতভাবে ইনার মিনিং থাকবে। বা এইমাত্র বলে দিলাম নবম শ্রেণীর যখন তুমি নোংর কবিতাটি পড়বে, নিশ্চিতভাবে রূপক কবিতা, তার ভিতরে আরেকটা অর্থ থাকবে। এইগুলোর ক্ষেত্রে যদি তুমি বলো যে কোনো বইয়ের সাহায্য নেবো, নিশ্চিতভাবে নিতে পারো, বা এর জন্য আমরা আছি, আমাদের কাছেও সাহায্য পাবে। তোমার প্রথম কাজ হচ্ছে যে পাঠ্যপুস্তক ধরে ধরে এক ধার থেকে একদম গদ্য পদ্য এইগুলোকে ভালোভাবে পড়ে নেওয়া। আর চেষ্টা করবে সবসময় যেগুলো পাঠ্য আছে আগে সেইগুলোকে পড়ে ফেলা। মানে এই মুহূর্তে বা 2016 সালে যেগুলো পাঠ্য ছিল, আমি একটু আগেই বললাম যে একটা বইয়ে কিন্তু অনেক গল্প দেওয়া থাকে যার সবগুলো পড়ানো হয় না স্কুলে বা ক্লাসে। তো যেগুলো ক্লাসে পড়ানো হয় দেখবে ঠিক ওই বইটির কোথাও একটা সূচিপত্রে মার্ক করা আছে, সেই মার্ক করা গুলোকে আগে পড়ে নাও একদম ভালোভাবে, তারপরে তুমি বাকিগুলোকেও পড়বে, কিন্তু নিখুঁত ভাবে পড়ো, কোনো সহায়িকা টহায়িকা কিচ্ছু লাগবে না এখন, ওগুলোর জন্য আমরা আছি। তার উৎস কি, তার সম্পর্কে যদি নিশ্চিতভাবে কিছু তথ্য আমাকে দিতে হয় সেগুলো আমি দিয়ে দেব। এখন তোমাদের কাজ হচ্ছে আগে গল্প কবিতা এগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাওয়া এবং তার প্রত্যেকটি লাইনের সঙ্গে পরিচিত হয়ে যাওয়া। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট বলো, কারো প্রশ্ন আছে? রুম্পা। স্যার বলছে ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য যেগুলো আছে, তো ওগুলো পড়বো কিভাবে, মানে তথ্য কোথায় পাবো তাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি প্রথমেই যেটা বললাম যে এই মুহূর্তে তোমার কাজ, দেখো আজকেই তো তুমি হাতের কাছে কিছু পাচ্ছ না। এখন আমি যেদিন ক্লাস নেব আমি হয়তো একে একে কিছু কিছু টপিক ধরে ধরে বুঝিয়ে দেব, কিন্তু যতক্ষণ না আমি বোঝাচ্ছি ততক্ষণ ধরে নাও তোমার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অসুবিধা হতে পারে, সেগুলো কবিতার ভিতরকার। যদি কোনো গদ্য খুব কঠিন থাকে আমি ধরে নিই, সেইগুলো অসুবিধা হতে পারে, বাকি মোটামুটি ধরে রাখতে পারো 9-10-এর সিলেবাসে যা আছে তোমার পক্ষে বুঝতে অসুবিধা হবে না। এবার তুমি যেটা বলছো স্যার আন্তর্জাতিক সাহিত্য যেগুলো আছে বা ভারতীয় সাহিত্যের যেগুলো আছে সেইগুলোর তথ্য আমি কোথা থেকে পাবো, সেইগুলোর বিষয়ে তথ্য তো তোমার লাগবে তখনই যখন তুমি সেই কবির সম্পর্কে জানতে চাইছো, তাই না? তোমার গল্পের ভিতরে তো সেরকম কোনো বাইরের তথ্যের প্রয়োজন নেই, কারণ গল্পের তো তোমাকে কাহিনী জানতে হবে, গল্পের লাইনগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। যখন তুমি কবির সঙ্গে কবির সম্পর্কে তথ্য জানতে চাইছো, দেখবে ওই বইয়েরই হয় শেষ পৃষ্ঠার দিকে, না হয় ওই গল্পটিরই শেষ অংশে ওই কবির সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, সেইটুকু আপাতত পড়ো। তারপর ওই কবির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেবার দায়িত্ব আমাদের। বুঝতে পেরেছো? যেদিন ক্লাস করাবো সেদিন বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য নিশ্চিতভাবে কিছু কিছু ধরে ধরে আলোচনা করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। একদমই। আর কোনো প্রশ্ন আছে? মন্দিরা কিছু বলবে? না স্যার। অনিতা। স্যার বলছিলাম যে শুধু সাবজেক্টের উপরেই তো পরীক্ষা হবে আমাদের? একদম, শুধু সাবজেক্ট, শুধু তোমার বাংলা পড়তে হবে। ওকে স্যার। এসএলএসটি তে আদার্স কিছু পড়তে হবে না, এসএলএসটি 9, 10, 11, 12 এর জন্য শুধু নিজের সাবজেক্ট। ওকে স্যার। রাজু। না স্যার, ঠিক আছে। মৌ রয়েছে, মৌ পাত্র। না স্যার। যা জানার স্যারের কাছে জেনে নাও। পাপিয়া। না স্যার, কিছু প্রশ্ন নেই।
বেশ, তাহলে মোটামুটি বোঝা গেছে। প্রিয়া জয়েন করলে, প্রিয়া কিছু বলবে? প্রিয়া নন্দী। স্যার আমার নেটটা শেষ হয়ে গেছিল। আচ্ছা, যাক, মোটামুটি স্যার তো বিস্তারিত সবটাই আলোচনা করলেন, পুরো সিলেবাস ধরে ধরে দেখিয়ে দিলেন কিভাবে কোথায় কি রয়েছে, কিভাবে তার প্রস্তুতি নেওয়া যায়, সিলেবাস কতটা ভাস্ট, এই অল্প সময়ে কিভাবে সেটা প্রিপারেশন নেওয়া যাবে, ডিটেলস স্যার সবটাই বললেন। আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপরে গিয়েও যদি কোনো কনফিউশন থাকে, তার জন্য তো আমরা রয়েছি, সবসময় তোমাদের জন্য রয়েছি। আমাদের 4 তারিখ থেকে, জুনের 4 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, আজ 2 তারিখ। এর মধ্যে তোমাদের যে অ্যাডমিশনের প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করে নাও, করে তোমরা আমাদের পেড ক্লাসে চলে এসো, তাতে করে আমাদের ক্লাসগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে সুবিধা হবে। সবটাই একটা সিস্টেমের মধ্যে চালাতে হবে। এই হ্যাঁ সিস্টেমের স্যার, ওই সিস্টেম সহযোগিতা বলতে করলে ওই আমাদেরকে একটা ভাগ করে নিতে হবে। মানে এরকমটা তো নয় যে প্রতিটা লাইন বাই লাইন পড়াতে পারা যাবে, সেরকম সময় আর আমাদের হাতে নেই। তো সম্ভব। সেক্ষেত্রে হয়তো আমরা বলে দিলাম তোমরা এক কাজ করো, পরের দিন এই এই গল্পগুলো এই কবিতাগুলো তোমরা নিজেরা বাড়িতে পড়ো। পড়ে পরে যেদিন আবার নেক্সট ক্লাসে বসলাম, সেদিন ওই গল্প ওই কবিতা থেকে যার যেখানে যা সমস্যা আছে বা যে তথ্যগুলো মনে হবে যে এক্সট্রা সংযোজন করার আমাদের দরকার বা যেটুকু তোমাদেরও প্রয়োজন, সেই রকম ভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। কোনোদিন হয়তো সাহিত্যের ইতিহাস নিয়ে, কোনোদিন হয়তো ব্যাকরণ নিয়ে, কোনোদিন হয়তো সাবজেক্ট নিয়ে, এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। একদমই, এটা কখনোই 3 মাসে শেষ করার সিলেবাস নয়। নর্মালি সিলেবাস শেষ করতে 1 বছরের উপর সময় চলে যায়। এটা খুব ধীরে ধীরে যখন হয়, নর্মাল যখন আগে পড়া হতো তখন সারা বছরই ব্যাচ চলতো, সারা বছর ধরেই কোর্স চলছে, কিন্তু সে সুযোগ বর্তমানে নেই। 3 মাসে কখনোই কোনো স্যারের পক্ষে গুলে খাইয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না, যদি না আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। এখানে স্যারও যেমন রয়েছেন, তেমনি তোমাদেরকেও নিজেদেরকেও সক্রিয়ভাবে দায়িত্ব নিতে হবে যে আমার পড়া আমাকে করে নিতে হবে। স্যাররা শুধুমাত্র কিন্তু গাইড করতে পারবেন, স্যাররা কিন্তু মুখস্থ করিয়ে দিতে পারবেন না, স্যারেরা কিন্তু পরীক্ষার উত্তর করে দিয়ে আসতে পারবেন না। নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজেকে উত্তর করে আসতে হবে, যেখানে যা আটকাবে সেটুকু গাইড করার জন্য স্যাররা সবসময় থাকবেন। তার সাপোর্টিভ মেটেরিয়ালস, সহযোগিতা, সেগুলো তো আমরা সবসময় তোমাদেরকে করব, কিন্তু নিজেকে দায়িত্ব করে নিজেকে পড়তে হবে, প্রচুর 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 পড়তে হবে। তখন স্যারের ক্লাসটা দেখবে আরো 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 ভালো লাগবে। নিজে যদি কিছু পড়ে না আসি, ক্লাসগুলো পরপর করতে কিন্তু ভালো লাগবে না। পড়ে এলে ক্লাস করতে খুব ভালো লাগে। খাটতে হবে, প্রচুর খাটতে হবে। স্যার রয়েছেন আমাদের, শান্তনু স্যারও রয়েছেন। স্যার কিছু বলুন। হ্যাঁ স্যার, ওই আপনার মতোই একই কথা, যে প্রিপারেশন ভালো করে নিতে গেলে একটু অন্তত টেক্সটগুলো, সত্যি সত্যি টেক্সটগুলো না ভালো করে নিবিড় পাঠ যাকে বলা হয় সেটা কিন্তু করতে হবে প্রত্যেককেই। হ্যাঁ, তারপর ওই স্যার তো আছেন, স্যার গাইড করবেন আমাদের। হ্যাঁ, তো তোমরা সত্যি টেক্সটগুলো একটু ভালো করে এখন থেকে মানে রিডিংটা পড়তে শুরু করে দাও, প্রত্যেকেই বইগুলো নিয়ে রিডিং পড়া শুরু করো। আহ, এটুকুই, ভালো করে প্রস্তুতি নিতে হবে, কিন্তু সময়টা খুবই কম। সময় কম, হ্যাঁ, বারে বারে এই কথাটাই আমরা সব স্যাররা বলছি, সময় কম আর সময় কম। পরীক্ষা কিন্তু হবে। দুটোই কথা, সময় কম, পরীক্ষা কিন্তু হবে। সুযোগ যদি যায় আগামী দিনে কত বছর পরে আসবে কেউ জানি না, সুতরাং পেয়েছি একবার, কামড় দিয়ে দেখবই। যতটা চেষ্টা করা যায় ততটাই চেষ্টা করব। ঠিক আছে, মানে যাই ভাবতে হোক, হবে যে এটাই শেষ সুযোগ, এটাই ভাবতে হবে একদম যে একদম এটাই শেষ। আর একদমই তাই, হয়তো অনেকের জন্য এটাই শেষই হবে। যা নোটিফিকেশনের অবস্থা, তাতে করে হ্যাঁ, বলা হ্যাঁ, হয়েছে যে যারা চাকরিহারা শুধুমাত্র তারাই কিন্তু বয়সের ছাড় পাবে, এই জায়গাটা বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, নোটিফিকেশনের ক্লারিফিকেশন আসতে শুরু করেছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে যারা চাকরি হারিয়েছে তাদের জন্যই বয়সের ছাড়, সবাই কিন্তু পাচ্ছে না। অর্থাৎ 16 সালে যে চাকরি পেলো না, হয়তো যোগ্য ছিল পেলো না, সে কিন্তু এসএসসি বয়স পেরিয়ে গেলে দিতে পারছে না, এটা ভাবতে হবে। তার মানে বয়স যদি পেরিয়ে যায় চাকরি কিন্তু পাবো না, দিতে পারবো না, পাবো না বলবো না, দিতেই পারবো না। তার মানে অনেকের ক্ষেত্রেই হয়তো এটাই শেষ, সেটা কিন্তু ভাবতে হবে সেই জায়গাটা, যে জীবনে একবারই এসএসসি দিতে পারবো, হয় হবে, না হলে এই জগৎ থেকে বেরিয়ে যে অন্য কোনো ধান্দা দেখতে হবে, পরিষ্কার কথা। দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না, সুতরাং যা হবে এবারে। হুম? আজকে পেপারে দেখলাম বেরিয়েছে যে যোগ্য চাকরি যারা হারিয়েছে তারাই শুধুমাত্র বয়সে ছাড় পাবে, সবাই কিন্তু নয়। অর্থাৎ 16 সালে পরীক্ষা দিয়েছে মানে বয়সে ছাড় পাবে এমনটা কিন্তু নয়, পরিষ্কার তার আজকে পেপারে দিয়েছে সে বিষয়টা। এগুলো খুব দুশ্চিন্তার বিষয়।
ফলে আমাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো ভাবাচ্ছে। পরীক্ষা হচ্ছে, পরীক্ষা খুব 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 ভালো মতো করে দাও, এটাই বারে বারে বলা। বেশ স্যার, ওদের তাহলে আর কিছু সেরকম প্রশ্ন নেই? না, যদি প্রশ্ন থাকে তাহলে তো বলতে মোটামুটি পারো, না হলে আবার পরবর্তী ক্লাসে আলোচনা হবে। একদম একদম। তার মধ্যে তোমরা তাড়াতাড়ি একটু অ্যাডমিশনের দিকটা কমপ্লিট করে নাও, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। বেশ, সকলকে তাহলে গুড নাইট, স্যারদেরকেও গুড নাইট, ধন্যবাদ জানাই সকলকে। শুভরাত্রি স্যার। আচ্ছা, বলো বলো সুমিত্রা। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য কোথায় কি মেসেজ করবো বা কি বুঝতে তুমি তো পারছি আমাদের না। গ্রুপে আছো সুমিত্রা, গ্রুপে আছো তো? হ্যাঁ স্যার, যেটা দুটো গ্রুপে আছে, টেটে আছে আর যেটা ঠিক ঠিক ঠিক। তুমি আমার যে নম্বর, সেই নম্বরে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ডিটেলস দিয়ে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু আপনার নাম্বার কোনটা আমি বুঝতে পারছি না। তারপরে গ্রুপে আমি আজকেই জয়েন ও হলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে দেখো এই টেক্সট বক্সে দিলাম নাম্বারটা, ঠিক আছে স্যার। চ্যাট বক্সে দিলাম, দেখো এই নাম্বারটা একটু নোট করে নাও। এইট 768 848476। একটু হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাকে ডিটেলস দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সকলের অনুমতি নিয়ে ক্লাসটা শেষ করছি এখানেই। গুড নাইট সকলকে আরেকবার। শুভরাত্রি।